সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব চান্দু। মুক্ত কথা অনুষ্ঠান নিয়ে বসেছি। আজকে অতিথি আমাদের মেহেরপুরের সজ্জন নুসরাত তিথি। নুসরাত তিথিকে নিয়ে কথা বলবো। নুসরাত তিথি সম্পর্কে যদি একটু বলতেই হয়, বিতার্কিক এবং আবৃত্তি শিল্পী। শুধু এখানেই তার সীমাবদ্ধতা না, সে কবিতা লেখালেখি করে, প্রবন্ধ লেখে, নানান গুণে গুণান্বিত নুসরাত তিথি। নুসরাত তিথিকে অনেকদিন ধরে মনে করছি যে ওকে নিয়ে একটা এপিসোড করব, কিন্তু হয়ে উঠছে না। চেষ্টা করেছি, আজকে তাকে পেয়েছি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। নুসরাত তিথি, স্বাগত জানাচ্ছি মেহেরপুর প্রতিদিন মুক্ত কথা অনুষ্ঠানে। কেমন আছেন? আমি প্রথমেই সবাইকে শুভ সন্ধ্যা, এবং আমার পক্ষ থেকে আমাদের সবার সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আলোচনাটা যদি এভাবে শুরু করি যে পড়াশোনা তো শেষ, হ্যাঁ, আমার এই পড়াশোনা শেষ। পড়াশোনাটা শেষ হলো, পড়াশোনা শেষ হওয়ার পরে সংসার জীবন চলছে। তো এত করিতকর্মা একটা মানুষ কিভাবে এই সময়গুলা আহ, যাচ্ছে এখন পড়াশোনা শেষের পরে, সংসারটুকু বাদে আর বাকি সময় কি আছে, না সবটুকুই সংসার নিয়ে নিয়েছে? না, আমি আসলে সংসার তো আমাদের সবার জীবনেই একটা পার্ট, একটা অংশ আমাদের জীবনের। তো সংসার জীবনের আমি আর আমার ছেলে, আমাদের দুইজনের সংসার। আমার হাজবেন্ড একজন প্রবাসী। তো এটার মাঝে আমার সবচাইতে নিজের জন্য আমি সময় বাঁচিয়ে রেখেছি। হুম, যেমন আমি অবসরে সকালটা আমি শুরু করি হুম, এক কাপ চা দিয়ে, হুম, এবং অবশ্যই আমি চেষ্টা করি এখানে একটু হাঁটাহাঁটি করে নিজের শরীর চর্চা করতে। এবং তাছাড়া যে সময়টুকু আমি পাই, আমার ছোটবেলার থেকে অভ্যাস বই পড়া। হুম। তা আমি বই পড়তে ভীষণ ভালোবাসি, এবং আমি বই পড়ি। এখনো আমি নিয়মিত বই পড়ি। তো এভাবেই আমার সময়গুলো যাচ্ছে আমার ছেলেকে নিয়ে। তার পিছনে যে সময়টা যায়, তাকেও একজন মানুষ হিসেবে গড়ে তুলতে। হুম। তো এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোভাবে দিন পার করছি। তিথি অনেক ভালো আছে। তিথি একটা সময় যে এই বিতার্কিক বিতর্ক প্রতিযোগিতা করতো, উম, আবৃত্তি করতো, বা হুম, হুম। কালচারাল নানান অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করার থেকে শুরু করে নানান কর্মকাণ্ডে যুক্ত ছিল। ওই জগৎটা কি একদমই শেষ হয়ে গেছে এখন, না কোনো চর্চার মধ্যে? ওই জগৎটা আসলে আমি বলি, আমি প্রথম মেহেরপুরে কিন্তু 2015 সালে একটা বিতর্ক উৎসব করেছিলাম। হুম, হ্যাঁ, ওখানে আমরা পুরো জেলা, মেহেরপুর জেলা নিয়ে একটা বিতর্ক উৎসব করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমাদের ইচ্ছা ছিল একটা মেহেরপুরে একটা বিতর্ক ক্লাব হোক। সেটা নিয়ে আমরা এগাচ্ছিলামও। তারপরে বিভিন্ন রকম রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, তারপরে হচ্ছে একটা জায়গা সংকট, আগ্রহর সংকট। আমাদের এখন মোবাইল ফোনের যুগে এসে আমাদের এই বিতর্ক চর্চা যে করবে, এটা করার মতো ছেলে মেয়েদের আগ্রহ কম। তারপরে দেখা যাচ্ছে যে ওইটা আমাদের আর বেশি দূর এগায়নি। কিন্তু আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমরা মেহেরপুরে একটা বিতর্ক ক্লাব তৈরি করি, এখানে ছেলে মেয়েরা এসে বিতর্ক চর্চা করুক। আমরা কিন্তু তার্কিক তার্কিক চাই না। হ্যাঁ, আমাদের সমাজের জন্য বিতার্কিক প্রয়োজন, কিন্তু আমাদের শহর জীবনে তার্কিকের সংখ্যা অনেক বেশি। আমরা অযথা তর্ক করব, অন্যকে অসম্মান করব, ছোট করব। তো এই যে আমাদের পারিবারিক শিক্ষার অভাব বলা যায়। আমরা যখন বড় হয়েছি তখন দেখা যাচ্ছে আমরা বড়দেরকে শ্রদ্ধা ভক্তি করতে দেখেছি, কিন্তু এখন কিন্তু আর এটা নাই। এখন আমরা মোবাইল ফোনের যুগে ডুব মারছি, আমরা বই থেকে দূরে সরে চলে আসছি। আমাদের বাচ্চারা কিন্তু বিভিন্ন রকম গেম খেলছে, এই ধরনের বাইরের এগুলোতে বেশি আসক্ত হয়ে গেছে। যে যাতে কি হচ্ছে, আমাদের পরিবারের ভিতরেও এখন হচ্ছে ওই শিক্ষাটার অভাব। যে কারণে ওই দেখা যাচ্ছে যে আবার আমাদের অভিভাবকরাও সচেতন না। আমাদের অভিভাবকদের ধারণা বিতর্ক করলে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, গান শিখলে খারাপ হয়ে যাবে, আবৃত্তি শিখলে খারাপ হয়ে যাবে, ছবি আঁকা শিখলে খারাপ হয়ে যাবে। তো এত যে এই জন্য আমাদের শিল্প সংস্কৃতিও কিন্তু এখন খুব বেশি ভালো পজিশনে নাই। আমাদের দেখেন, আমাদের মুক্ত মঞ্চটা কিন্তু এখন বছরে একটা প্রোগ্রাম হচ্ছে। আপনি মনে করে বলতে পারবেন লাস্ট কবে এখানে একটা প্রোগ্রাম হয়েছে? শহীদ শামসুজ্জোহা পার্কে। শহীদ শামসুজ্জোহা পার্কে। আমাদের একটা স্বাধীনতা দিবস যাচ্ছে, প্রোগ্রাম নাই।
21শে ফেব্রুয়ারি যাচ্ছে, প্রোগ্রাম নাই। আমাদের 16ই ডিসেম্বর বিজয় দিবস যাচ্ছে, প্রোগ্রাম নাই। শুধু জাতীয় দিবসটা পালনের জন্য যে অংশটুকু শুধু সেটুকুই। সেটুকুতেই শেষ। তাছাড়া আমরা যখন সংগঠন করেছি, আপনি জানেন আমি কিন্তু দীর্ঘ বছর সংগঠনের সঙ্গে যুক্ত। আমরা যখন বন্ধু সভা করেছি, আমাদের বন্ধু সভা কিন্তু আমাদের সারা বাংলাদেশে 64 জেলার ভিতরে কয়েকবার বিভিন্ন মানে প্রতিযোগিতাগুলোতে অ্যাওয়ার্ড পেয়েছে। সেরা জেলা হিসেবেও কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। মানে 64 জেলার যে বন্ধু সভা, প্রথম আলো পত্রিকারও যে প্রোগ্রামগুলো ছিল, এখানে কিন্তু অ্যাওয়ার্ড পাইছে। কিন্তু দেখেন আজকে কিন্তু আর এইরকম প্রোগ্রামগুলো নাই। মানে কেমন যেন একটা নিস্তব্ধতা। এইটা মানে আমাদের অভিভাবকদের উচিত সচেতন হওয়া। একটা বাচ্চা গান শিখলেই খারাপ হয়ে যায় না, একটা বাচ্চা আবৃত্তি শিখলেও খারাপ হয়ে যায় না, বরঞ্চ এগুলো তাদের মানে মূল্যবোধ সৃষ্টিতে খুব ভূমিকা রাখে। এই একটা বাচ্চা যখন বই পড়বে, আমরা যদি পাঠচক্র করি, হ্যাঁ, পাঠচক্রের মাধ্যমে কিন্তু আমাদের বাচ্চারা ওই লেখক সম্পর্কে, তারপরে হচ্ছে বই সম্পর্কে আগ্রহ তৈরি হয়। কিন্তু আমাদের বাবা মায়েরা কিন্তু এই পাঠচক্রে এখন খুব বেশি আগ্রহী না, আসতে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাই। আমাদের বিভিন্ন সংগঠন ছিল মেহেরপুরে, এখন কিন্তু আর নেই। কিন্তু এগুলো হওয়া উচিত ছিল আরো বেশি। আমরা 20 বছর আগে যেগুলো করেছি, এখন কিন্তু তার চাইতেও অনেক বেশি আরো সংগঠনগুলোর কাজ বেশি হওয়া উচিত, কিন্তু এখন কিন্তু সেটা নাই। না হওয়ার পিছনে কারণ কি কি মনে করে তিথি? প্রথম কারণ হচ্ছে এই যে বললাম, অভিভাবকদের একটা নেতিবাচক প্রভাব। হ্যাঁ, তারপরে মনে করেন যে একটা ধর্মীয় নেতিবাচক প্রভাব। প্রভাব কি আসলে অভিভাবকদের সেই জিপিএ 5-এ গিয়ে ঠেকেছে বাচ্চাদের? হ্যাঁ, এই এখনকার অভিভাবকরা মনে করেন যে আমার একটা 10 বছরের বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আমরা মনে করি যে আমি পারি নাই, আমি ডাক্তার হতে চাইছি, ছোটবেলা থেকে ওর কাঁধে তুলে দিচ্ছি, হ্যাঁ, যে তোকে ডাক্তার হতে হবে। কিন্তু কেন ভাই, আমি নিজে যেটা পারিনি, আমার তো কোনো প্রয়োজন নাই আমার বাচ্চাকে দেওয়া ডাক্তার হইতে। আমার স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না বলে আরেকটা বাচ্চার কাঁধে সেই দায়ভার চাপানো, এবং এইটার জন্য তাকে যে একটা প্রেশার ক্রিয়েট করে, এতে সে কি হচ্ছে, বইয়ে মুখ গুজে পড়ে থাকছে, তার জ্ঞানের সীমাবদ্ধতাও থেকে যাচ্ছে। সে সিলেবাস ভিত্তিক পড়ালেখা করছে, পরীক্ষায় 100 পাইতে হবে। কিন্তু হওয়া উচিত ছিল কি, যে আমার বাচ্চা এই 1 বছরে কতটুকু মানবিক শিক্ষা পেল, সে মানুষ হিসেবে তার সমাজে কি ভূমিকা রাখলো। ছোট বাচ্চা একটা, এই যে পথের কুকুরটার সাথেও সে কি ধরনের ব্যবহার করলো, এই শিক্ষাগুলোর আমরা কিন্তু নজর দিচ্ছি না। আমরা শুধু পরীক্ষায় 100 পাইতে হবে, পরীক্ষায় ফার্স্ট হইতে হবে, আমরা সমাজে বুক ফুলিয়ে গর্ব করব। কিন্তু এই ধারণাগুলোর জন্যই আমার ধারণা কি, আমি বলছি না যে এটাই সঠিক, না, আমার ধারণা যে আমাদের অভিভাবকদের এই যে নিজেদের স্বপ্ন বাচ্চাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা অনেকাংশে দায়ী। সামাজিক প্রেশারও তো আছে, তাই না? হ্যাঁ, সামাজিক প্রেশারও আছে। মনে করেন যে আমাদের একটা বাচ্চা, মনে করে এখন আমাদের সময় কি হতো, যে সন্ধ্যার পরে আর প্রাইভেটে আমরা কিন্তু কখনো যাইনি। আমাদের বাবা মায়েদের ইয়ে ছিল, আজান দিবে, তোমরা বাসায় এসে আমরা পড়ালেখা করব, খাবার খাবো, ঘুমায় যাব, সকালে উঠে আবার আমাদের দৈনন্দিন কাজগুলো, আমরা সেই পড়ালেখা, স্কুল কি প্রাইভেট এগুলো নিয়ে ব্যস্ত। এখনকার শিক্ষকরা কি করছে দেখেন, রাত 9টার দিকেও প্রাইভেট পড়ায়। একটা বাচ্চা সকালবেলায় উঠছে, উঠে সে যাচ্ছে স্কুলে, এবার সে যখন রাত 9টার দিকেও যদি তার প্রাইভেট থাকে, তাহলে সে বাসায় পড়বে কখন, আর আপনার শিল্প সংস্কৃতির চর্চায় বা করবে কখন? তার কি সেই সুযোগটা আছে, সময়টা আছে? শিল্প সংস্কৃতি আসলে এক্সট্রা কারিকুলাম বলতে বাচ্চারা কিছুই পাচ্ছে না সেই অর্থে। না না না, মানে আবার সময় সুযোগও পাচ্ছে না। নাই। আমার বাচ্চা, যে আমি একটা আবৃত্তির কোনো প্রশিক্ষণ কেন্দ্র, এক শিল্পকলা মেহেরপুর শিশু একাডেমি ছাড়া আছে, একটা গানের স্কুলে যে দিব, গানের স্কুলটা কি চলছে? আমার ছেলেটাকে ছবি আঁকতে মনে করেন খুব পছন্দ করে, এই ছবি আঁকার শেখার জন্য কোনো সংগঠন কি এগাই এসছে যে বাচ্চাদেরকে ছবি আঁকাতে হবে? এগাই আসে না। তাহলে চর্চাটা হবে কোথার থেকে? যদি আমি যেটা করব সেটার না একটা কাঠামোই না থাকে, তাহলে কোথায় যাবে সেই, শিখবে বা কিভাবে? আর হচ্ছে তারা সংস্কৃতি বা শিল্প সংস্কৃতির দিকে এগাবেই বা কিভাবে? ইয়েতে তিথি যখন বিতর্ক প্রতিযোগিতা করত, মানে কোন ধরনের ইয়ে ছিল তখনকার, ওই সাবজেক্ট গুলা কি ছিল যে সেই সাবজেক্টে বিতর্ক প্রতিযোগিতা করা হতো? আমাদের সময় এটা সাবজেক্ট, জিজ্ঞাসা করছি যে সময়টা
ওই সময়টাকে বিবেচনা করা যাবে যে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য হাইলাইট দেওয়া করা হতো? হতো, হ্যাঁ, হ্যাঁ, প্রাধান্য দেওয়া যেত। যদি উদাহরণ দেওয়া যায় যে যেমন ওই সময় আমরা বিতর্ক করেছি দুর্নীতির উপরে। দুর্নীতির উপর হ্যাঁ, যে দুর্নীতি আমাদের সমাজকে কিভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত করছে। করছে। আমরা করেছি মাদক নিয়ে, হুম। নারী শিক্ষা নিয়ে, আবহাওয়া জলবায়ু নিয়ে। তাই এই ধরনের দেখা যাচ্ছে এক এক সময় এক একটা প্রেক্ষাপট নিয়েই ছিল আমাদের ডিবেট চর্চা। এই যতগুলো সাবজেক্টের কথা বলা হলো আমাদের হ্যাঁ, যাপিত জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা হ্যাঁ, তিথি প্রথমেই বললো যে দুর্নীতির বিরুদ্ধে। হ্যাঁ। আমরা সেই দুর্নীতির একটা মহা বিপদের মধ্যে আমরা অবস্থান করছি। দেশকে গিলে খেয়ে ফেলেছে এই দুর্নীতি। এই দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য মানে নানান ধরনের নানান চেষ্টা, নানান মাধ্যম থেকে, তবুও কিন্তু সেখান থেকে আমরা মুক্ত হতে পারছি না। এগুলো আসলেও আহ, আমাদের সমাজ জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওই সময়ের থেকে যে এখন আহ, এখন যে আমাদের শিল্প সংস্কৃতির যে পার্থক্য, এটা তো তিথি পরিষ্কার বুঝতে পারছে যে খুব নিকট অতীতে যে তিথি কি করতো আর ঠিক এখনকার এইগুলা হচ্ছে না, তাই না? এর জন্য প্রতিষ্ঠানগুলা কি আসলে কোনো দায় নেই তাদের, যে প্রতিষ্ঠানগুলোতে আসলে বাচ্চারা লেখাপড়া করছে, তাদের কি কোনো দায় নাই? এখানে বলতে হবে মানে হুম, আমাদের দেশের যে দুর্নীতির চর্চা, হুম, এটা আসলে নির্দিষ্ট কোনো সীমারেখা নাই যে এই প্রতিষ্ঠান থেকে শুরু হয়। এইখানে আপনি রিক্সা চালক থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যে যেখানে সুযোগ পাবে হুম। সে সেইখানেই দুর্নীতি করবে। বুঝছেন? এখানে না, আসলে আমি ওটা বলছি না, আমি তাহলে বলছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলা এই সমস্ত শিক্ষাগুলা যে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে না, শিক্ষার্থীদেরকে দেওয়া হচ্ছে না, স্কুল, মাধ্যমিক স্কুলগুলা বা কলেজ লেভেলে এই বিতর্ক প্রতিযোগিতাগুলা হচ্ছে না, কালচারাল প্রোগ্রামগুলা যে হচ্ছে না, এতে করে ওই শিক্ষার্থীরা পরিপূর্ণ একটা মানুষ হয়ে গড়ে ওঠার জন্য যে যে অনুষঙ্গগুলা থাকা উচিত, সেটা আমরা যতটা সমাজকে দায়ী করছি, যতটা পরিবারকে দায়ী করছি, অভিভাবকদের দায়ী করছি, প্রতিষ্ঠানের কি আসলে দায় নাই? অবশ্যই দায়ী আছে, প্রতিষ্ঠানের তো অবশ্যই দায়ী আছে। মনে করেন একটা বাচ্চা কিন্তু দিনের মানে বেশিরভাগ অংশই কিন্তু একটা প্রতিষ্ঠানে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে। হুম, এখন দেখা যাচ্ছে আমাদের শিক্ষকরাও আমি জানি না, আমি কিন্তু আমার মতামত করছি, আমি এটা নিয়ে কারো দ্বিমত থাকতেই পারে, আমি হুম, প্রথমে ক্ষমা প্রার্থী। তবে আমাদের সময়কার শিক্ষকরা কেমন ছিল তাদের আচরণ দেখে কিন্তু আমরা শিখেছি। হুম, কিন্তু এখনকার শিক্ষকরা ব্যবসায়িক চিন্তা ভাবনা। একটা বাচ্চা যদি স্যারের কাছে প্রাইভেট না পড়ছে, তার মার্কস কমে যাচ্ছে, এটা একটা দুর্নীতি না? অবশ্যই দুর্নীতি। হ্যাঁ, তাহলে সে কি শিক্ষা নিয়ে বড় হচ্ছে? যে আমার যেমন আজকে স্যারের কাছে পড়লাম না বলে আমার মার্কসটা কমে গেল, হুম, আমিও যেখানে সুযোগ পাবো ওইখান থেকে কিন্তু স্যারকে একটা শিক্ষা দিয়ে দিব। তো এই যে মনে করেন যে একটা নেতিবাচক প্রভাব নিয়ে আমরা বড় হচ্ছি, কিন্তু আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোই আমাদের এখন আমি জানি না আছে কিনা, আমার জানা মতে আর কি নাই, যে একটা করে আমাদের সময় একটা করে ক্লাস থাকতো, সপ্তাহে একদিন করে আমাদের স্যারেরা মনে করেন এই যে বিভিন্ন বই, আমি তো প্রথমেই বললাম যে আমরা বই থেকে দূরে, হুম, আমরা বইয়ের যত কাছাকাছি যাব আমাদের নৈতিকতা কিন্তু তত বৃদ্ধি পাবে। হ্যাঁ, এখন আমরা যখন বইয়ের থেকে দূরে সরে চলে আসছি তখন তো আমাদের পর্যাপ্ত জ্ঞানেরও ঘাটতি থাকছে। তাহলে আমরা কোনটা ভালো আর কোনটা খারাপ এই বিভেদটা তো বুঝতে পারছি না। হুম, তো এই ভালো আর খারাপের মানে এই যে বিভেদ, এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে সৃষ্টি করা উচিত। আমাদের শিক্ষকরা কিন্তু যদি তাদের জ্ঞান দিয়ে, তাদের আচরণ দিয়ে আমাদের মধ্যে যে একটা ধারণা যদি প্রতিষ্ঠিত করতে পারে যে এই কাজটা আসলে করা উচিত না। একটা বাচ্চা ক্লাসে আরেকটা বাচ্চার সঙ্গে মারামারি করছে, এটা এখানে ধমকানোর কিছু নাই তো। ধমকালে কি হবে, তাদের ভিতরে কিন্তু রাগ ভিতরে ভিতরে একটা জন্ম নেবে। কিন্তু এটা যদি আমাদের শিক্ষকরা অন্যভাবে বোঝায় যে আসলে তোমরা তো বন্ধু, এখানে রাগারাগি না করে তুমি হচ্ছে আমরা এটা এমনি সমাধান করা যায়, বন্ধু কাউকে একটু ছাড় দিলেই কিন্তু হয়ে যায়, তখন এরা কিন্তু তখন আর এই দুর্নীতি, এই খারাপ ভালো মন্দর বিচারগুলো করতে পারবে। মনে করেন আমাদের বাচ্চারা, আমি একটা বলি, হুম, রাস্তায় কুকুরকে দেখবেন ঢিল ছুঁড়ে মারে। কুকুর কি প্রাণী না? তাদের কি ব্যথা লাগে না? একটা পাগলকে আমরা ঢিল ছুঁড়ে মারি। হুম, তাহলে এই এই ধারণাগুলো আমাদের পরিবারেরও উচিত হুম, বাচ্চাদের মনে জাগ্রত করা যে ওরাও ব্যথা পায়,
তোমাকে মারলে যতটা কষ্ট হয় ওদের মারলেও ততটাই কষ্ট হয়। বিড়াল ছানা কিন্তু খেলার জিনিস না। বিড়াল ছানা, একটা বিড়ালের বাচ্চাকে এই যে দেখবেন বাচ্চাদেরকে আমরা অনেক সময় বলের মতো করে আছাড় দেয়, হ্যাঁ, তারপরে আঘাত করে মজা পায়, কিন্তু এগুলো তো প্রাণী, এদেরও কিন্তু পাখি শিকার করছে। এই যে এইগুলো দেখে যখন আমি বড় হচ্ছি একটা অসুস্থ পরিবেশে, সেই পরিবেশ থেকে একটা আগামীর প্রজন্ম কিভাবে এইগুলোর বাহিরে যাবে বলেন? আগামী প্রজন্ম যেমন বাইরে যেতে পারবে না, তাহলে এইটা যারা বোঝে, নুসরাত তিথিও যেমন এটা বুঝছে, ঠিক তার কিন্তু দায় আছে এই সমাজের প্রতি। তিথির একটা বড় দায় আছে, সেখানে তিথির একটা ভূমিকা রাখা দরকার। এখানে আমাদের এই অনুষ্ঠানটা দেখছে ফিরাতুল ইসলাম মাস্টার, দেখছে রিপন খান, দেখছে MAS ইমন। ইমন মেহেরপুর হ্যাঁ, হ্যাঁ, প্রতিদিনের প্রকাশক। তিনি বলছেন এখানে নুসরাত তিথিকে অভিনন্দন, শুভকামনা, কাজ যেন না থেমে যায়, আমরা যেন বঞ্চিত না হই, ক্লাব গঠনের প্রক্রিয়া যেন না থেমে যায়, দোয়া রইল। ঠিক প্রশ্নটা এখানেই। সবাই তো বোঝে না, সবাই তো বুঝবে না, সবাই দায়িত্ব নেবেন। যারা সত্যিকার অর্থে একটা মানুষকে মানুষ হয়ে ওঠার জন্য যে যে অনুষঙ্গগুলা দরকার, সেগুলার যদি সে যখন দেখতে পায় যে এগুলার ঘাটতি, তাহলে তার জায়গায় দাঁড়িয়ে তো আসলে একটা অবদান রাখার সুযোগ থেকেই যায়, এবং অবদান রাখার দাবি তো আসলে সমাজের মানুষ করবেই, তাই না? তো সেই ক্ষেত্রে কি আমরাও কি খুব বেশি সেটা করতে পারছি? আমি একজন গণমাধ্যমের মানুষ হিসাবে এগুলা নিয়ে আলোচনা করছি, সেই অর্থে তিথিও কিন্তু এখানে একটা ভূমিকা রাখছে। এই যেমন একটা ভূমিকা রাখছে এই কথাগুলা বলে, পাশাপাশি কি আমরা এই জায়গা থেকে আরেকটু যদি নিজেদেরকে ভিন্নভাবে ভাবা যায় কিনা, সেগুলো তো আমাদেরও ভাবা উচিত নাকি? হ্যাঁ, অবশ্যই আমাদের ভাবা যায়, কিন্তু ওই যে বললাম এখন আপনি আমি যে এগাবো, আমি তো একা একা গাইতে পারবো না। রাইট। তাহলে আমার সঙ্গে তো আগ্রহীদেরকে এগিয়ে আসতে হবে। আমি আরো একবার ক্ষমা প্রার্থী, আমি একটা ছোট কথা বলি। আমরা যখন বিতর্ক প্রতিযোগিতাটা করলাম, হ্যাঁ, এরপরে আমি একটা জিনিস খেয়াল করেছি, হ্যাঁ, খেয়াল করেছি মানে আমি জানলাম এই প্রোগ্রামগুলো কিন্তু চাঁদা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে প্রোগ্রামগুলো করা হয়, কারণ জেলার উন্নয়নের জন্য, শিক্ষার্থীদের উন্নয়নের জন্য। এই প্রোগ্রামগুলো অনেক সময় যারা অ্যারেঞ্জ করে এদের মধ্যে থাকে দুর্নীতি। মনে করেন আমার একটা 10,000 টাকার ফান্ড আছে, আমার প্রোগ্রামটায় যদি 7,000 টাকা লাগে, তাহলে আমি 3,000 টাকা ওই ক্লাবটার জন্য যদি রেখে দিই, তাহলে কিন্তু আমার জেলাটা এগিয়ে যায়, আমার ক্লাবটা কিন্তু অনেকাংশে এগিয়ে যায়। আমরা কিন্তু সেটা করি না। আমাদের মানে আমি হয়তো বা আমার অভিজ্ঞতা খারাপ, এটা আমি বলছি, সবাই এক না, তবে আমি দেখেছি যে এই প্রোগ্রামে যখন কিছু টাকা বেঁচে যায় তখন কি করে ওইগুলো নিজেরা ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলে। তাহলে সংগঠনটা মানে ক্লাবটা আপনি একটা দৃশ্যমান কিভাবে করবেন? সবার তো ইচ্ছা শক্তি থাকতে হবে, সংগঠকেরই অভাব। মানে সংগঠক তো নিজেই তাহলে স্খলিত হলো। হ্যাঁ, আমাদের স্খলিত মানুষে কি করবে, একটা সমাজের জন্য কি বা ভূমিকা রাখতে পারে? একটা সংগঠক সংগঠক কে হবে যাকে দেখে আর 5টা মানুষ শিখবে। হ্যাঁ, হ্যাঁ, যে একটা সমাজের প্রতিচ্ছবি, যে আমাদের আসলে ব্যবহার এরকম হওয়া উচিত, ওর মতো হওয়া উচিত, বা ওকে আমাদের ভরসা করতে হবে সংগঠক। তো আমি নিজেই যখন একটা ক্লাব প্রতিষ্ঠা করতে, যে আমি নিজেই যদি দেখি এখানে দুর্নীতি, তাহলে বাইরেকার মানুষ কিভাবে তাকে সম্মান করবে বলে? আমি নিজেই তো পারছি না, কারণ কি আমি তারপরেও কিন্তু এটাকে চালিয়ে যেতে হবে। আমি একটা উদাহরণ দিই, গত 2 বছর আগে আমরা একটা টুর্নামেন্ট করেছিলাম মেহেরপুর প্রতিদিনের নামে, ফুটবল টুর্নামেন্ট। এটার উদ্দেশ্য ছিল যে আসলে ইয়েদের ছেলেদের মানে একটা বয়সের ছেলে মেয়েদেরকে অন্তত খেলামুখী করা, বিশেষ করে ফুটবল খেলাটা, বিশেষ করে ছেলেদেরই খেলা, মেয়েরাও এখন অনেক ভালো করছে। আমাদের মেহেরপুরে মেয়েদের ফুটবলটা খুব বেশি আগাতে পেরেছে বলে এখনো তেমন দৃষ্টিগোচর হয়নি আমার, তারপরেও আছে। তো ছেলেদেরকে আসলে ওই মোবাইলের মধ্যে না রেখে আমাদের উদ্দেশ্য ছিল মাঠে নিয়ে যাওয়া, মাঠমুখী করা। মাঠ নাই, আচ্ছা, মাঠ পেলাম আমরা। টুর্নামেন্টটা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা কিন্তু টুর্নামেন্টটা সফলভাবে শেষ করলাম। আমাদের যে উদ্দেশ্য ছিল, আমরা
1 মাসের মধ্যে আমরা সেই উদ্দেশ্যটা আমরা খুবই দেখতে পেলাম, আউটপুটটা পেলাম এইভাবে। সমস্ত গ্রাম অঞ্চলে ফুটবল খেলাটা শুরু হয়ে গেল, বিভিন্ন ধরনের টুর্নামেন্ট শুরু হয়ে গেল। আমি এই উদাহরণটা দিলাম এই কারণেই যে একটা দায়িত্ব নিয়ে যদি কিছু করা যায় তাহলে ক্লিক করবে কোনো না কোনো সংগঠন। সবাই তো আর প্রফেশনাল মানসিকতা নিয়ে এটা করবে না, দায়িত্বশীল আচরণ করবে। তো সেই ক্ষেত্রে আমাদের নিজেদেরও হয়তো এ ব্যাপারে আরো দায়িত্ব পালন করার মতো সেই মানসিকতা লাগবে। আমি যদি একটু আরেকটা বিষয়ে যাই, যে মেয়েদের ক্ষেত্রে তিথি একজন নারী হিসাবে যদি মেয়েদের ক্ষেত্রে বলি, মেয়েদের তো আসলে যে কোনো বিষয়েই একটা প্রতিবন্ধকতা আছেই আমাদের সমাজে। তো শিল্পী যেমন খুব বেশি, নতুন কোনো শিল্পী যেমন আসছে না, কোনো লেখক যেমন খুব বেশি তৈরি হচ্ছে না, এগুলাতেও দেখি এক ধরনের একটা সিন্ডিকেট আছে। এটা কি মনে হয় যে তিথি অনেক দিন থেকে কবিতা লিখছে বা লেখালেখি করছে, এখানে কি কোনো ধরনের কোনো লেখকরা যারা সিনিয়র লেখক তিথিকে কি অনুপ্রাণিত করার জন্য কি আসলে কখনো চেষ্টা করেছে বা সাহস যোগানোর জন্য এরকম কি সার্ভিস পাওয়া গেছে কারোর কাছ থেকে? এটা যদি বলি, মানে আমার লেখালেখি যতটুকু আর কি, হুম, এই লেখায় আমি সবচাইতে বেশি অনুপ্রাণিত হয়েছি আমার হাজবেন্ডের কাছ থেকে। আচ্ছা। হ্যাঁ, মানে সে আমাকে ভীষণ ভাবে অনুপ্রাণিত করছে যে তুমি লেখালেখিটা করো, হুম, আর লেখালেখি করার পরে যদি তুমি বড় পরিসরে যাইতে চাও, আমার দিক থেকে কোনো না থাকবে না। আচ্ছা। আর তাছাড়া মানে আমাদের সময় যেহেতু আমি একজন সংগঠক ছিলাম, আবৃত্তি শিল্পী ছিলাম, বিতর্ক করেছি, তো এই যে আমার যারা সিনিয়র, তারা কিন্তু আমাকে প্রত্যেকে সবসময় অনুপ্রাণিত করে হুম, যে আমি যেন লেখালেখিটা চালাই, লেখালেখিটা যেন করি। তবে আমার কাছে মনে হয়েছে যে লেখালেখি করতে হলে আসলে প্রচুর পরিমাণ পড়তে হবে। হুম, আমাদের মেহেরপুরে পড়ার জায়গাটাও খুব বেশি সুন্দর নাই। মানে আমি যেরকম স্বপ্ন দেখি যে বাচ্চারা পড়বে, ঠিক আছে, বাচ্চারা দেখা যাচ্ছে যে উম, একটা মনোরম একটা জায়গা থাকুক, একটা একটা এরকম অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু অনেক ফাঁকা জায়গাও পড়ে থাকে, যে ওইখানে একটা পাঠচক্রের ব্যবস্থা হোক, যেখানে বাচ্চারা এসে পড়বে, ওইটার বিষয়ে আলোচনা করবে, বড়রাও যাব, হুম, আমরা বড়রাও পড়বো। তাহলে এই না পড়লে তো লেখা আসবে না, হুম, ভাষার শব্দ ভান্ডার তো তৈরি হবে না। হুম, তো এই জন্য আমি জানি যে আমাদের মেহেরপুরে মানে একে অপরকে সহযোগিতাটা করে। হুম, যেমন একটা যদি আজকে আমার একটা বই বের হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমি একটা শুভেচ্ছা হিসেবে আপনাকে একটা গিফট করলাম, মানে এরকম আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, যে যে করে। কিন্তু আবার আমাদের আরেকটা জিনিসের সমস্যা আছে, সেটা হচ্ছে যখন পরিচিত কেউ বই বের করে, হুম, একজন লেখককে অনুপ্রাণিত করতে হলে কিন্তু বই কেনা উচিত, হুম, তাহলে কি হয় সেই লেখাটার প্রতি আগ্রহ জন্মায়। হুম, কিন্তু আমাদের ছোট জেলা হিসেবে সবার চাওয়া হচ্ছে যে সবাই তো আর পাবে না, কিন্তু আমাদের চাওয়া হচ্ছে এই তিথি, মনে করেন আমার একটা বই বের হয়েছে, কথার কথা, আমার কাছে কিন্তু কেউ আমার বইটা কেনার জন্য বললো না, ফ্রি চাওয়ার। ফ্রি চাবে। হ্যাঁ, এই ফ্রি সব জিনিস কি ফ্রিতে হয়? একটা বই লেখার জন্য একজন লেখককে অনেক সময় দিতে হয়। তো তার এই যে সময়, তার যে এই যে চিন্তা শক্তির একটা শ্রম, তো এই যে দীর্ঘদিনের একটা প্রচেষ্টা, এটার ফলাফল ফ্রিতে চাওয়াটা একটা খুবই বই, খারাপ। একটা বই কিনে অন্তত তাকে অ্যাসিস্ট করা যায় একটু, হ্যাঁ তাই হ্যাঁ, না? যে এটার অন্তত চাইতে আমার মনে হয় না একজন লেখকের বই কিনে অনুপ্রাণিত করার চাইতে আর কোনো অনু মানে অনুপ্রাণিত করার আর মাধ্যম আছে, কিন্তু তার চাইতে বেশি হয় না। হুম, কারণ আজকে আমার বই যদি 50 জনও কেনে, আমার পরিচিত, তাহলে কিন্তু আমি আগামী বছর আবার একটা বই লিখতে আগ্রহ পাবো, যে হুম, যাক, আমার বইটা তো কিনছে, আমার বইটা পড়ছে মানুষ। কিন্তু যখন বইটা কিনবেই না, হুম। তাহলে তখন দেখা যাচ্ছে তিথির কি আসলে তেমন কোনো প্রকাশনা বের হয়েছে? বই আছে তেমন? না না, আমি আসলে এখনো আমি নিজে খুবই ক্ষুদ্র একজন মানুষ। কি কি আমি লেখা এখনো হয় আসলে? আমি ছোট গল্প লিখি, হুম, তারপরে দেখা যাচ্ছে প্রবন্ধ লিখেছি, হুম, কবিতা লিখি, আচ্ছা। এই ধরনের এইগুলো এর টুকিটাকি সংখ্যা নিয়ে। কেমন? কবিতার সংখ্যা কেমন? কবিতা আমি মানে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি দেখা যাচ্ছে কত এই 50+ কবিতা হয়তো আমার আছে আচ্ছা, নিজের। আর প্রবন্ধ আছে কিছু, আর ছোট গল্প অনেকগুলো আছে লেখা। আচ্ছা। সাবজেক্ট?
সাবজেক্ট আসলে সময়ের উপরে, যেমন আমার কবিতা অনেক সময় রাজনৈতিক প্রেক্ষাপটে লিখেছি, হুম। তারপরে দেখা যাচ্ছে যে রোমান্টিকতার কবিতা আছে, নতুন বছরের কবিতা আছে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে লেখা আছে, এগুলোই। এই যে বিষয় নির্বাচন করে যে লেখা, সেই সমসাময়িক বিষয়ে যদি আসলে একটু ফিরে আসি, এখনকার এই যে সময়, এই যে সময়টা আমরা পাড়ি দিচ্ছি, একটা সমাজটা অনেক ক্ষেত্রেই অস্থির একটা সমাজ, অনেক কিছু খুব হ্যাঁ, খুব সুস্থভাবে কিন্তু অনেক কিছু চলছে না, তাই নাকি? এক ধরনের আহ, একটা অস্থিরতা সমাজে কিন্তু কাজ করছে। এর বিপরীতে দাঁড়িয়ে এই ধরনের সৃজনশীল চর্চা করা, এটা তো আসলে অনেক সাবজেক্ট তো আসলে লেখকের মাথায় তো ঘুরপাক খায়, তাই না? তো এখন যদি আসলে পৃথিবীর কোনো একটা সাবজেক্ট নিয়ে লিখতে বলা হয়, তাহলে কি আহ, সেই বিষয় আমি যদি বলি, এখন আমাদের মেহেরপুরের কথাই যদি বলি, যে মেহেরপুরের মাদকের যে অবস্থা সমসাময়িক সময়, এটা মারাত্মক ইয়ে ক্যাসিনো, যে জুয়ার, যে জোয়ার, ক্যাসিনো জোয়া, এগুলা নিয়ে কি আসলে এগুলা কি সাবজেক্ট হতে পারে না লেখার ক্ষেত্রে? এইগুলো তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। হ্যাঁ। হ্যাঁ, এবার কিন্তু আপনি যে অনলাইন জুয়া এবং মাদকের ব্যাপারটা হুম। বললেন, এটা আসলে লেখার চাইতে আপনার প্রচারটা বেশি জরুরি। হুম। মানে মাদক কিভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করছে, এইটা আসলে সচেতনতা বৃদ্ধি করতে হবে। লিখে আসলে সবাই তো পড়ে না। একটা গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষ কি লেখাগুলো পড়ে নিয়মিত? পত্রিকা আগে যতটা পড়তো, এখন কি পত্রিকা ততটা পড়ছে মানুষ? এখন তো ফোন, আমাদের যদি কোনো বিষয়ে জানার হচ্ছে আমরা ফোনে গুগল সার্চ দিয়ে বের হয়তো করছি। মাধ্যমটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ, তাহলে আমাদেরকেও কিন্তু এই, পত্রিকাটাও পড়ছে, সেটা হ্যাঁ ইয়েতে কিন্তু পড়ছে, একটু কম। ওই তাহলে আমাদের কিন্তু মোবাইল আমাদের থেকে এই পড়ছে। সচেতনতার মাধ্যমটাও চেঞ্জ করতে হবে। হুম। মানে আমাদের প্রজন্ম, একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মের মধ্যে কিন্তু একটা দূরত্ব থাকে। হ্যাঁ, এই দূরত্বটা কে আমাদেরকে দুইটা দূরত্বটা দূর করে সেতু বন্ধন করতে হবে। এখন কিন্তু আমি যদি এখন একটা প্রবন্ধ লিখে দিই মাদকের বিরুদ্ধে, বাচ্চারা কিন্তু খুব বেশি ওটা নিয়ে সচেতন হবে না বা ভাববেই না। অনেক ক্ষেত্রে ভাববেই না, কিন্তু ওরা যেটাতে মজা পায়, এটা কিন্তু আমরা একটা একটা খেলার প্রতিযোগিতা করেও কিন্তু এটা আমরা বুঝাতে পারি যে এই যে এটা কিন্তু ভালো না, এটা আসলে আমাদের জন্য। আমার বাচ্চারা খেলা খেলাধুলার একটা প্রোগ্রাম করলাম, ওইটার দেখা যাচ্ছে টপিক হয়ে গেল, মানে এটার উদ্দেশ্য হচ্ছে যে মাদকের বিরুদ্ধে আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করলাম, বা মাদক কেন ক্ষতিগ্রস্ত ওই প্রোগ্রামটার মাধ্যমে আমরা রাইট। করলাম। তাহলে কি হবে, এটাতে বেশি সচেতনতা, এটা গ্রহণযোগ্যতা বেশি পাবে। কিন্তু ওই লেখা পড়ে পাবে, তবে ওইটার চাইতে এটার একটু কম থাকবে। আমরা মোবাইলের কথা বলছি, একজন এমডি শাহজাদুল ইসলাম, সে বলছে ছোট বাচ্চাদের মোবাইল ফোন ব্যবহার বন্ধে কি কিছু করা যায়? এখন অভিভাবকরাই জানে আসলে তার বাচ্চার কাছ থেকে মোবাইল ফোন তার অন্যজন কেড়ে নেবে না। হ্যাঁ। আমি বলবো, মানে বাচ্চাদের কাছ থেকে মোবাইল থেকে দূরে রাখার অন্যতম সাজেদুল ইসলাম। প্রধান কাজ হচ্ছে আগে আমাদেরকে ফোন থেকে একটু দূরত্ব রাখতে হবে। মানে আমার বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়, রাইট। বাচ্চারা কিন্তু প্রচন্ড পরিমাণ অনুকরণ করে। আমার বাচ্চাকে আমি ঠিক যেভাবে দেখতে চাই, আগে আমাকে তেমন হইতে হবে। আমি সারাদিন যদি এখন ফোনে মুখ গুজে থাকি, দিয়ে আশা করি যে আমার বাচ্চা ফোন দেখবে না, এটা কিন্তু সম্ভব না। এটা গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে অবশ্যই সাজেদুল আমাদের, ইসলাম, এই মেসেজটা আপনি পেলেন, দেখেন আপনি নিজে আগে বাচ্চাকে যেভাবে পেতে চান, আগে নিজে সেই কাজটা করেন, হ্যাঁ, সেইভাবে চলেন, তাহলে অবশ্যই আপনার বাচ্চাও পরিবর্তন হয়ে যাবে। Right. আবার মোবাইল ফোন কিন্তু সব ক্ষেত্রে যে খারাপ এটাও কিন্তু না। না, এর তো মোবাইল positive দিক ফোনের আছে। বাচ্চারা একেবারেই যে দেওয়া যাবে না, আমি মনে করি যে এটার আসলে কোনো মানে হয় না। মোবাইল ফোনের মাধ্যমে বাচ্চারা কিন্তু অন্যান্য জায়গা সম্পর্কে জানতে পারে। আমার ছোট একটা বাচ্চা 7 বছর পেরেন্টস বয়স, হিসাবে তিথি কি করছে তার বাচ্চাকে নিয়ে? আমার বাচ্চাকে নিয়ে আমি যদি বলা যায়, আমি প্রতি বছরই চেষ্টা করি কিছু বই জানুয়ারি মাসেই কালেক্ট করা। হ্যাঁ, যেমন আমি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে বইগুলো কালেক্ট করে ফেলি।
হুম আমার বাচ্চা কিন্তু ওই বছরে দেখা যাচ্ছে আমার ইচ্ছা আছে যে আমার এই বছরে যাব না, আমার বাচ্চা ক্লাস 1-এ পড়ে। তা আমি চেয়েছিলাম যে ও অন্তত পক্ষে 10টা ছোট ছোট বই পড়ুক। হুম তারপরে তাহলে কি হবে, ওর এই 10টা যদি ওর এটাই ওর টার্গেট। হুম আমি কখনো চাইনি আমার বাচ্চা পরীক্ষায় ফার্স্ট হোক। হুম আমার বাচ্চা 100-তে 100 মার্কস পাক। আমি ম্যাডামদেরকেও এটা বলেছি যে আমার বাচ্চা পড়া না পারলে আপনার তাকে মারধর করার কোনো দরকার নাই। আমাকে অভিভাবক হিসেবে জানানোরও আমি মনে করছি না, কারণ আমি তো জানি আমার বাচ্চার দুর্বলতা কোথায়। কিন্তু সে যদি ক্লাসে কোনো বেয়াদপি করে অবশ্যই আপনি আমাকে জানাবেন, ওইটার জন্য আপনি শাসন করেন। আর বই পড়ুক বাচ্চা, আমার বাচ্চা যদি ক্লাসের বইয়ের পাশাপাশি কিছু, আমাদের বাচ্চাদের জন্য ঈশপের গল্প আছে, ঠাকুমার ঝুলি আছে, দেখেন এখনকার বাচ্চারা এগুলো কিন্তু জানেই না অনেক ক্ষেত্রে, যে এই বইগুলো পড়ে যে অনেক মজা পাওয়া যায়। হ্যাঁ, তো কারণ বাসাতে হয়তো কয়জনের বাসাতেই বা এগুলো কয়জনের আছে। বাসায় আছে এগুলো, এগুলো কিন্তু থাকছে না, কিন্তু গাইড কিন্তু ঠিকই থাকছে, হুম একটার পরিবর্তে আরেকটা বই। আমি একসময় টিউশনি করতাম, তো আমাদের অভিভাবকরা বাচ্চা পড়ে ক্লাস 4-এ, তারা এখনই মনে হয় যেন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। হুম হুম ঠিক আছে, কিন্তু ওই বাচ্চার জন্য কি বিসিএস এর পড়ার কোনো প্রয়োজন আছে? কিন্তু ওই সময়টায় যদি আমরা বই পড়াইতে পারতাম, কবিতার চর্চা করাইতে পারতাম, তাহলে কিন্তু ওই বাচ্চাটা বড় হয়ে ওর আচরণগত অনেক পরিবর্তন হয়, দেখা যায়। তা আমি বলবো যে বাচ্চাদের জন্য অবশ্যই আমাদের অভিভাবকদের উচিত বছর শেষে রেজাল্ট, মার্কসে তাদেরকে যাচাই না করে মানুষ হিসেবে কতটুকু তারা শিক্ষা পেল, তাদের মানবিকতা নৈতিকতা কতটুকু গেল, সমাজের বিভিন্ন শ্রেণী সম্পর্কে, পশু পাখি সম্পর্কে তাদের কি ধারণা পরিবর্তন হলো, এইগুলোর দিকে নজর রাখা উচিত। তাহলেই আমাদের আগামী প্রজন্ম, আমার ধারণা, আমরা যেরকম দেখতে চাই সেরকম হবে। এবার একটু খুব স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলি। এই কেউ যদি আসলে বিতর্ক প্রতিযোগিতা করতে চায়, শিক্ষার্থীরা তাদের আসলে কোন কোন আহ, ভাবে নিজেকে তৈরি করতে হবে এ ব্যাপারে বিতার্কিক তিথি যদি আসলে তাদেরকে টিপস হিসাবে, যদি যেভাবে তিথি যেভাবে বিতার্কিক হয়ে উঠেছিল, ইয়েটা কি, মানে এর রেসিপিটা কি আসলে? বিতার্কিক হয়ে ওঠাটার আসলে নির্দিষ্ট কোনো রেসিপি আছে কিনা আমি জানি না, তবে এটার জন্য অবশ্যই ভালো লাগা থাকতে হবে। হ্যাঁ, আমাদের বর্তমান প্রেক্ষাপট সহ বিভিন্ন জিনিসগুলো, মানে আমাদের এই যে এখন যেমন অস্থিরতা, দেশের সার্বিক পরিস্থিতি, আমাদের আশেপাশে সার্বিক পরিস্থিতি, এগুলো সম্পর্কে আসলে একটা স্বচ্ছ ধারণা থাকা জরুরি। আচ্ছা, তাহলে পরে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রটা এগিয়ে যায়। আর একটা জিনিস, বিতার্কিক হয়ে উঠতে হলে আগে শোনার আগ্রহ থাকতে হবে, বলার না কিন্তু। হুম, হ্যাঁ, আগে কিন্তু শ্রোতা হইতে হবে। আগে সে মানে শ্রোতার হওয়ার বিকল্প আমি জানি না যারা বিতর্ক করে তারা আছে কিনা। আরেকটা জিনিস, বিতর্ক করতে, বিতর্ক প্রতিযোগিতাও যদি করা যায় অনেক ভাবে, মানে এখানে কিন্তু জাতীয় পর্যায় থেকে কিন্তু অনেক সুযোগ আছে। আজকে আমি যদি বলি যে আমি একটা বিতর্ক প্রতিযোগিতা করতে চাই, বিতর্কের যে এনডিএফ আছে, বিডিএফ আছে, এই সংগঠনগুলো কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে, তারা আপনাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে এই প্রোগ্রামটা করার জন্য। হ্যাঁ, তাহলে এই যে মানে প্রোগ্রাম গুলো করলে দেখা যাচ্ছে যে আগ্রহ এমনি বেড়ে যায় বিতর্ক করার ক্ষেত্রে। আর ওই শ্রোতা হইতে হবে। হুম। তারপরে দেখা যাচ্ছে একটু পড়ালেখার প্রতি, একাডেমিক পড়ালেখা না হইলেও আমাদের সাহিত্য চর্চা, এগুলো করলেই বিতার্কিক হয়ে ওঠা সম্ভব। বিতর্ক প্রতিযোগিতায় মেহেরপুরের তো একটা অর্জনও আছে, যে 3টা মেয়ে যে আমাদের ন্যাশনালে এই দুর্নীতি দমন কমিশন থেকেই তাদের আয়োজনে যে বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল, ন্যাশনাল থেকে ফার্স্ট হয়ে আসলো। হুম হুম। যে নামগুলো আমার সবারই নাম মনে নাই। রোজা বলে একটা মেয়ে আমাদের ইয়েতে, তারপরে গান্নির একটা মেয়ে, এখানে ওই যে মফিজুলের একটা মেয়ে, নির্জনা। নির্জন। নির্জনা তো সে এখন ইয়েতে ইয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। হ্যাঁ নির্জনা তো আবার 21-এ টেলিভিশনের হ্যাঁ, ইয়েও করছে, নিউজ প্রেজেন্টার নিউজ হিসেবে আছে। প্রেজেন্টার হিসাবে ইয়ে করছে। আর একটা মেয়ে আমাদের গান্নির, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সেও খুব ভালো ইয়ে করছে।
মানে পারফর্ম করছে, তার সাবজেক্ট ওরিয়েন্টেড চাকরি করছে, পড়াশোনা প্রায় শেষ হয়তো বা। তো এখন কিন্তু নতুন করে আর এগুলা তৈরি হচ্ছে না। ওরা কি সিনিয়র তিথির? না না, ওরা আমার অনেক জুনিয়র। অনেক জুনিয়র, তাই না? আচ্ছা, ওদের সাথে তো পরিচয় আছে। হ্যাঁ, ওদের সঙ্গে পরিচয় আছে। যেমন আমরা ওই যে বললাম যে আমরা কিন্তু 15 সালেও বেশ কয়েকটা প্রোগ্রাম কিন্তু হয়েছে। আচ্ছা। দেখেন, আপনি হয়তো জেনে থাকবেন গণিত উৎসব হইতো। হুম। কয় বছর আপনার মনে হয় যে হয় নাই? হুম। বিগত 5 বছরে কি একটা গণিত উৎসব হয়েছে? হয় নাই। তাহলে নতুন মুখ আসবে কিভাবে? যদি যারা দায়িত্বপ্রাপ্ত তারা যদি এগিয়ে না আসে, হুম। তাহলে কি নতুন প্রতিভা বা নতুন মুখ আসার সুযোগ আছে? আপনি যদি বিতর্কই না হয়, তা আপনি বিতর্কে কোথা থেকে পাবেন? তাহলে তো মেহেরপুরকে আসলে পশ্চাৎপদ ভাবনার জায়গা, এটা তো বলা যাবে না। এখানে আসলে আয়োজকই নাই। না না, আয়োজকই নাই। আয়োজক নাই। আয়োজক নাই, আবার দেখা যাচ্ছে যে আয়োজক ওই যে বললাম যে এখানে হচ্ছে মানে একেবারে নিবেদিত প্রাণ। হুম। একটা আয়োজন করতে হলে যে নিবেদিত প্রাণ থাকতে হবে, এইটারও যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে। শিল্পকলা একাডেমিতে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সর্বশেষ ইয়ের সাথে কি যুক্ত তিথি? না না, আমি শিল্পকলা একাডেমির সাথে সর্বশেষ কোনো কাছাকাছি কোনো প্রোগ্রামের সাথে যুক্ত নাই। আমি হচ্ছে মানে এগুলো যখন আমি দেখছিলাম, মানে আমি অনেকটা বলা যায় যে অভিমান থেকেই দূরে সরে চলে এসেছিলাম। কারণ মানে আমার যে ভীষণ স্বপ্ন আমি দেখেছিলাম যে আমার মেহেরপুরে একটা ডিবেটিং ক্লাব হবে, হুম। একটা ছবি আঁকার প্রতিষ্ঠান হবে। তো যখন আমি দেখলাম যে আসলে সরিষার মধ্যেই ভূত, যাদেরকে সাথে নিয়ে আমি এগাবো তাদের মধ্যেই দেখলাম অনেক ক্ষেত্রে ঝামেলা। আবার অনেকেই পদ চাই, বুঝছেন? মানে আমি কাজ করি বা না করি, আমাকে ওই চেয়ারটাই কিন্তু বসাইতে হবে। আয়োজকদের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে যে আমাকে আগে ওই চেয়ারটাই বসাইতে হবে। এরকম করলে আসলে কি পসিবল? যে কাজটা একা একা করা যায়, নিজেকে একটা শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কাছে, সেটা সঙ্গীত শিল্পী হতে পারে, আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী, যেটা এটা হতে পারে, তাই না? তো এখন তিথি তো আবৃত্তি শিল্পীও ছিল। সেক্ষেত্রে এই এরকম আমরা হয়তো পারফর্ম করছে কে এই ধরনের ইয়েতে জানিনি, কিন্তু এই ধরনের ইয়ের সাথে, মানে আবৃত্তির সাথে হয়তো যুক্ত অনেকেই আছে যাদেরকে আমরা চিনি না, এরকম মনে হয় যে হ্যাঁ আছে। হ্যাঁ, অবশ্যই আছে। মনে করেন যে আবৃত্তি শিল্পী দের যদি কোনো নির্দিষ্ট একটা সংগঠন বা কোনো কিছু থাকতো যাদের সঙ্গে পরিচিত, হুম। সবার সঙ্গে সবার যে একটা যোগাযোগও সংযোগ নাই। সংযোগ তাহলে কিন্তু এটা আরো সামনে এগিয়ে যেত। হুম। আরেকটা জিনিস আছে, স্বজন প্রীতি। মনে করেন যে আমি শিল্পকলাতে আমার বাচ্চাকে শেখাচ্ছে, আবার যিনি শিখাচ্ছে উনি ওই কম্পিটিশনের বিচারক। আচ্ছা। তাহলে কেমন হলো? কেন ওই কম্পিটিশনের বিচারক হওয়ার জন্য কি আর কোনো যোগ্য ব্যক্তি নাই? আমি আবৃত্তির প্রশিক্ষক, তাহলে আমি ওইখানকার প্রশিক্ষক, আমি বিচারক, তাহলে কি ব্যাপারটা একটু প্রশ্নবিদ্ধ হয়ে যায় না? একজন সঙ্গীত শিল্পী মেহেরপুরে কি ওই যে মনে করেন যে দুইজন প্রশিক্ষক আছে কথার কথা, তো এই দুই প্রশিক্ষকের বাহিরে কি আর কোনো কেউই নাই শিল্পী হিসেবে গান বোঝার মতো? এখানে সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর হ্যাঁ কথা তো বলাই যায়, যে সেখানে তাকেই বা থাকতে হবে কেন। হ্যাঁ হ্যাঁ। এটা একটা দৃষ্টিভঙ্গিগত বিষয়, যেন আমার সন্তান যেহেতু সেখানে উম, প্রতিযোগিতা করছে, সেক্ষেত্রে আমার তো সেখানে বিচারক হিসাবে থাকা উচিত না। অবশ্যই দৃষ্টিভঙ্গি থাকা উচিত। হ্যাঁ, এইটা নাই আমি আসলে। এই পর্বে যদি আমি তিথির কাছ থেকে একটা আবৃত্তি শুনি, যে তিথির আবৃত্তি হয়তো অনেকে শুনেনি, আজকে আমাদের এই অন ইয়ারে যারা আছে, আমাদের এই ইয়ে শুনছে, তারা হয়তো শুনলো তিথির আবৃত্তি। আমি আচ্ছা, চেষ্টা করে দেখি। আমি যদিও অনেকদিন আবৃত্তির সাথে নাই। হ্যাঁ, তো আমি অংশ বিশেষ করব নাকি হ্যাঁ, সম্পূর্ণটাই হ্যাঁ, করতে হবে? একটা যতদূর সম্ভব। আচ্ছা, আমি তাহলে আবৃত্তি করছি হচ্ছে আরণ্যক বসুর মনে থাকবে। আচ্ছা। খুবই জনপ্রিয় একটা কবিতা, আরণ্যক বসু। আরণ্যক বসুর। একটু চা খাই।
পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে, বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব। সন্ধ্যা হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের তারায় তারার চোখের জল গড়াবে। কান্ত কবি গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে। মনে থাকবে, এ জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন। এ জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে, আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো ফুস্কো। এ জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে, পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধবো। তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাচ্ছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে, আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব। দোল মঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব। শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া। গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন। সারা শরীর ভরে তোমার হিরকচূর্ণ ভালোবাসা। তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা চায় না বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই। মিলিয়ে নিও, পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে। মনে থাকবে, ধন্যবাদ। সুন্দর। কি কি হতে চেয়েছিল তিথি, যেটা হওয়া হয়নি, হলে ভালো লাগতো? আমি সবসময় মানুষ হতে চাইছি, একজন ভালো মানুষ। এবং আমি জানি না আমি কতটুকু ভালো মানুষ হতে পেরেছি, তবে আমি মানুষই হইতে চাইছি সারা জীবন। ওই যে অমল কান্তি বলে একটা কবিতা ছিল না, যে রোদ্দুর হতে চেয়েছিল, আমি একেবারেই অমল কান্তি টাইপস এর সাদামাটা মানুষ। আমি সব সময় চেয়েছি যে আমি একজন ভালো মানুষ হয়ে উঠব, যেন আমার দ্বারা আমার সমাজ, আমার পরিবার, আমার দেশ ক্ষতিগ্রস্ত না হয়। এইটুকুই আমার চাওয়া ছিল এবং আমি এখনো সে চেষ্টায় আছি। এইটাই। অমলকান্তিও রোদ্দুর হতে পারে, না, তারও চেষ্টা ছিল। হ্যাঁ, আমি আসলে কখনোই মানে মানুষ আমার হওয়ার চেষ্টাটা একদম ঠিকানার শেষ সময় পর্যন্ত, মৃত্যু অবধি পর্যন্ত আসলে আমরা কজনই বা মানুষ হতে পারি, চেষ্টাটাই মুখ্য। হ্যাঁ, আমি সেই চেষ্টাটাতেই আছি। আর যখন আমি মানে আমার গ্রাজুয়েশনের পরে আমার বাচ্চা হয়, তো ওর তারপর থেকে আমি আসলে একজন ভালো মা হতে চেয়েছি। কেরিয়ারের চাইতে আমার কাছে আমার বাচ্চাকে সময় দেওয়া, তার যে বেড়ে ওঠা, হুম। এটা চোখের সামনের থেকে দেখা। হুম। আমি বলতে মানে আমি বলছি না যে যারা কেরিয়ার, তাই বলে কেরিয়ার নিয়ে যারা ভাবে তারা খারাপ কিছু করে, এরকম না।
মানে যার যেটা এটা ধারণা, হুম, আমি চেয়েছি যে আমার বাচ্চা আমার চোখের সামনে বড় হয়ে উঠুক, আমি তাকে যেমনটা দেখতে চাই ঠিক সেমন ভাবে তৈরি করতে। তো এই জন্য আমি আসলে কেরিয়ারের দিক থেকে পিছিয়ে গেলাম কিনা, কিংবা আমি পরিচয় কিছু দিতে পারছি না, এটার জন্য আমার আসলে তেমন কোনো ক্ষোভ নাই। আমি খুবই সাদামাটা, আমার চাও খুবই সাদামাটা, সহজ সরল। আমি সুখে শান্তিতে থাকতে চেয়েছি। হ্যাঁ, এমন নয় যে আমার অনেক বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, অনেক উচ্চ কেরিয়ার থাকতে হবে, এরকম আমার আসলে নাই। মানে আমি আসলে পরিস্থিতি আমাকে যেরকম রাখবে আমি সেটাতেই ভালো থাকতে চাই, এবং এটাই চেয়েছি। আগামীতেও হয়তো আমার সেইটাই থাকবে যে আমি, চাওয়াটা এমনই থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমি এরকমই, যে আমি একজন সহজ সরল মানুষ হিসেবে সুখী মানুষ হতে চাই। আর একবার বলতে চাই, ওই যে ছোট গল্পে পড়েছিলাম না যে একটা সুখী মানুষ, হুম, যে সুখী মানুষের গায়ের জামা লাগবে। তো ওই সেই গল্পের সুখী মানুষের সঙ্গে আমার পার্থক্য হচ্ছে ওর গায়ে জামা ছিল না, আমার গায়ে জামা আছে। তাছাড়া আমি ওই ছোটবেলা থেকে ওইটাই চাইছি যে আমি এই সুখী মানুষটা হইতে চাই, এবং আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে খুবই সুখী একজন মানুষ। খুবই সুখী একজন মানুষ। এতে আহ, পড়াশোনা ছিল কোন সাবজেক্টে? আমি হচ্ছে ম্যানেজমেন্টে অনার্স করেছি, মাস্টার্সও ম্যানেজমেন্টে করেছি। আচ্ছা, এখান থেকে কি আসলে অন্য কোনো মানে উদ্যোক্তা হওয়ার মতো কোনো ইচ্ছে কখনো হয়েছিল? অনেকে দেখি ইদানিংকালে, উম, বিশেষ করে দেখছি যে মেহেরপুরে চেম্বার অফ কমার্সের সদস্য হিসাবে প্রায় 24-25 জন নারীকে, নতুন এন্টারপ্রেনার তারা, কাজ করছে অনেক বেশ কিছুদিন থেকে। এই ধরনের কি কোনো ইচ্ছে কখনো ছিল? না, আমি আসলে উদ্যোক্তা হইতে চাইনি, তবে আমার ইচ্ছা ছিল আমি মেয়েদেরকে নিয়ে কাজ করব, হুম, সচেতনতা বাড়াবো। হুম, হ্যাঁ, যে আমি হচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের 2016 সালে মেহেরপুরকে কিন্তু বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছিল। হুম, এখন কিন্তু প্রচুর পরিমাণ গ্রামে বাল্য বিবাহ হচ্ছে। হুম। তো আমার ইচ্ছা ছিল যে আমি আসলে এইগুলোর নিয়ে কাজ করব। এটাও একটা উদ্যোক্তা, হ্যাঁ, এটাও যে একটা উদ্যোগ, হ্যাঁ, মানে মারাত্মক আমার উদ্যোগ। ছিল হুম, যে আমি, দেখা যাচ্ছে আমার খুব ইচ্ছা ছিল আমি একটা বয়স্কদের নিয়ে স্কুল তৈরি করব, হুম, যেখানে বয়স্করা পড়ালেখা করবে, যাদের আছে না অনেক আগ্রহ থাকে। তো তাদেরকে নিয়ে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান করার ইচ্ছা ছিল। আমি জানি না আগামীতে আমার সেই অবশ্যই আমি জানি আমার হাজবেন্ড এখানে পুরোপুরি মানে সাপোর্টিভ। হুম, হ্যাঁ, কিন্তু যেহেতু আমার বাচ্চাটা এখনো ছোট ছিল, তো এই জন্য আমি ভাবছি যে সামনের দিনে আমি আসলে বয়স্কদের নিয়ে একটা স্কুল করব, যাতে ওই স্কুলের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যায় যে নারী শিক্ষার যে প্রয়োজন আছে। হুম। হ্যাঁ, আমাদের মেয়েরা বাহিরে গেলেই নষ্ট হয়ে যায় না, আমাদের মেয়েরা গান শিখলে, কবিতা শিখলে, ছবি আঁকা শিখলে নষ্ট হয়ে যায় না। এখানে ধর্মীয় কোনো নিষেধাজ্ঞা নাই। অ্যারাবিয়ানরা কিন্তু তাদের সংস্কৃতি পালন করে। আমাদের দেশের, আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের যে সংস্কৃতিগুলো আছে এগুলো চর্চা করার মানেই কিন্তু ধর্ম থেকে দূরে সরে আসা না। মানে এই ধারণাগুলো নিয়ে আমার ইচ্ছা ছিল যে যদি আমি কখনো সুযোগ পাই কাজ করব। তাছাড়া আমার ব্যবসায়িক চিন্তা ভাবনা ছিল না। সুযোগটা কেমন? আসলে কাজ করতে গেলে অবশ্য প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা আমরা আহ, একটা দীর্ঘ সময় থেকে রেকর্ড অফ পাস্ট, যে অতীতের দলিল যদি একটু ঘাঁটি, এরকম মেয়েদের সুস্থভাবে কাজ করা, সেটা চলচ্চিত্র হোক, লেখালেখি হোক, সেটা সাংবাদিকতা হোক, হুম হুম। হুম, আমি যে কোনো সেক্টরে, সেটা সঙ্গীত হোক, আবৃত্তি হোক, বা কোনো নাট্যমঞ্চ, থিয়েটার হোক, সেখানে আসলে অনেক প্রতিবন্ধকতা থাকে। তারপরেও কিন্তু সেখান থেকে বেরিয়ে কিন্তু যাদের প্রতিভা আছে তারা কিন্তু একটা জায়গায়, আমি যদি একটা উদাহরণ দিই, এই ইয়েতে পড়েছিলাম, আমজাদ হোসেন বাংলাদেশের খুব বিশিষ্ট পরিচালক, এবং খুব গুণী পরিচালক। হুম হুম। ওনার একটা বই এরশাদ সরকারের সময় ইয়ে ইয়ে ছিল, তো এটা সাসপেনশনে ছিল, এটা নিষিদ্ধ ছিল। বইটার নাম হচ্ছে মাধবী সমগ্র। এই মাধবী সমগ্রতে উনি চলচ্চিত্রকে নিয়ে যেভাবে চলচ্চিত্রের আহ, নারী অভিনেত্রীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের যে বিড়ম্বনা,
নায়িকা থেকে শুরু করে তার পার্শ্ব চরিত্রে যারা থাকেন তাদেরকে নিয়ে যেভাবে উনি চিত্রায়িত করেছিলেন, ভয়ঙ্কর। আমার একটা কথা মনে আছে যে তোরা যখন আসলে এই মেয়েদেরকে নিয়ে অশ্লীল আচরণ করিস, তখন তোরা জানিস ওরা তোদেরকে পাকিস্তানি আর্মি মনে করে। ওনার যে বলবার যে গাঁথুনি মারাত্মক। হুম হুম। এবং উনি চেষ্টা করেছেন মাধবী সমগ্র বইটাতে উম, যে এই যে প্রতিবন্ধকতা গুলা তুলে ধরা, আহ, সেটা হয়তো কেউ না কেউ তো দায়িত্ব নিয়েছে, তাই না? যে প্রতিবন্ধকতার বিপরীতে দাঁড়ানো, তাই না? তো কতটুকু সফল হয়েছেন কতটুকু হননি, বা আরো বেড়েছে কিনা, সেটা ভিন্ন কোশ্চেন। তবে দায়িত্ব নিতে হবে কাউকে না কাউকে, না হলে হবে না। যে প্রতিভা আজকে যে যে অর্জনটুকু তিথি করেছে, সেই অর্জনটুকু যদি একজন দুজনকেও যদি সে দিয়ে যেতে পারে, তাহলে সমাজে তারা হয়তো আরেকটু আগিয়ে নেওয়ার জন্য তারা দুজন চেষ্টা করবে। আমি মূলত বলতে চাচ্ছি এটা। তাছাড়া ইয়েতে আমি যদি এখন আরেকটা কথা বলি, আমি বর্তমান সময়ের কথা বলি। আমাদের সোশ্যাল মিডিয়াতে মারাত্মক একটা ভেসে বেড়াচ্ছে নারী ক্রিকেটের অধিনায়ক জাহানার একটা বোমবাস্টিং একটা সাক্ষাৎকার, হাউ হাউ করে কেঁদেছে। তার পুরুষ কর্মকর্তারা তাকে কতটা অ্যাসল্ট করেছে ভিন্নভাবে। তো আমি এটা বলতেই চাই, ওই নীলফামারীর ইয়ে মারুফা আক্তার, তার বাবা ধান লাগাবে, সে গরুর বদলে সে সামনে জোয়াল নিয়ে সে টানছে ভেজা জমিতে। এটা অনেক ভাইরাল হয়েছিল এই মারুফার এই যে ছবিটা, ঠিক আছে? ওই ধরনের পরিবার থেকে উঠে এসে তারা ক্রিকেটকে বেছে নিল। হুম, সেখানেও তারা নিরাপদ হয়নি। আমি বলছি এই ধরনের নিরাপত্তাহীনতা নারীদের ক্ষেত্রে আমাদের সমাজ সত্যিকার অর্থে পূর্ণ নিরাপত্তা আসলে কখনো দিতে পারিনি। সেটা নিকট অতীতে বলি, তার অতীত বলি, বা বর্তমান সময় পর্যন্ত বলি। এর মধ্যে থেকে তো আসলে বাইতে হবে। নৌকা তো মানে সেই বৈঠা বন্ধ করলে তো জীবন তরিত একটা জায়গায় থেমে যাবে, তাই না? তো মেহেরপুরের বাস্তবতায় যা যা করার, সেই করাগুলো আসলে যাদের প্রতিভা আছে, আমি প্রশ্নটা অনেক কিছু অবতারণা করলাম এ কারণেই যে এর মধ্যে থেকেই কিন্তু করতে হবে এবং করা উচিত। এবং তিথির তো আসলে সেই সক্ষমতাও আছে। আমাদের মেহেরপুরে খেলা, আমি যা এখন হয় কিনা আসলে আমি আমার এমন হইতে পারে যে আমি আর আসলে এই সম্পর্কে ধারণা নাই। তবে আমরা যখন স্কুলে পড়েছি তখন কিন্তু হ্যান্ডবল খেলা হতো, হুম, ভলিবল খেলা হতো। হ্যাঁ, তারপরে মানে বিভিন্ন রকম ইনডোর গেম চর্চা করা হতো। এগুলো নিয়ে কিন্তু দেখতাম যে হচ্ছে বিভাগীয় পর্যায়ে জাতীয় পর্যায়েও গেছে। কিন্তু এখন কি সেগুলোর সুযোগ আমি মানে হয় কিনা আমার তো আমি তো জানি না যে হচ্ছে কিনা, কিন্তু কমে গেছে। হুম। আগে যেরকম আমাদের দেখেছি স্টেডিয়াম মাঠে কিন্তু মেয়েদেরকে খেলাধুলা হচ্ছে। কয়েক বছর আগেও কিন্তু মেহেরপুরে সকালবেলা মেয়েরা ফুটবল খেলতে যাইতো। এখন কি আর যায়? আপনারা তো মানে আপনাদের কাছে হয়তো আমার চাইতে অনেক বেশি তথ্য থাকে। তো আপনার কি মনে হয় এখন কি আর ওই মেয়েদের ওই ক্রিকেট খেলার চর্চা আছে? আমাদের মেহেরপুরে, ওই তো বললাম মেহেরপুরে আমি দেখিনি, তবে মেয়েদের ফুটবল এবং ক্রিকেটে আগ্রহী হচ্ছে। তাদের হয়তো সে ধরনের পৃষ্ঠপোষকতা, টিকে থাকতে পারছে টিকে না। থাকাটা খুব কঠিন। এখানে আসলে সবচাইতে আমার মনে হয় সবচাইতে বেশি এগিয়ে আসা উচিত মেহেরপুর ক্রীড়া সংস্থাকে। হুম, হ্যাঁ, তারা যদি স্কুলগুলোতে প্রোগ্রাম রাখে তাহলে কিন্তু ওরা এই সুযোগটা তৈরি হয়। এখন তারা যদি গ্রাম পর্যায়ে যে একটা স্কুল বা কোনো একটা প্রতিষ্ঠানকে বেছে নিয়ে যদি এই খেলাধুলার বিষয়গুলো নিয়ে এগিয়ে আসে, তাহলেই কিন্তু মেয়েরা আরো সামনে এগিয়ে যেতে পারবে। কারণ প্রতিভা কোথায় কোথায় থাকে এটা তো আসলে না নাড়াচাড়া করলে বোঝা যাবে না। হুম, দেখা যাচ্ছে আজকে একটা কম্পিটিশন হলো, মেহেরপুর ক্রীড়া সংস্থা যদি এগিয়ে আসে, তারা যদি ফুটবল খেলা দেয়, সাঁতার দেয়, বিভিন্ন ইনডোর গেম গুলো দেয়, বা একটা শেখার যদি একটা মাধ্যম তৈরি করতে পারে যে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মনে করেন যে 10 সেট দাবা দিলাম বা 5 সেট দাবা দিলাম, লুডোর বোর্ড দিলাম। হ্যাঁ, এগুলো তো সরকারি প্রতিষ্ঠান, সরকার থেকে আসছে, তারা সরকার থেকে নিয়ে আসুক।
তারা সরকারের কাছ থেকে বাজেট নিক, দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিক, শিক্ষা প্রতিষ্ঠানে যদি উপকরণগুলো থাকে তাহলে কিন্তু খেলার চর্চাটাও শুরু হয়ে যাবে। এখানে পরিবারও একটা ব্যাপার। আমি যে এই যে হ্যাঁ, একটু অবশ্যই। আগে বললাম ওই যে নীলফামারীর মারুফা, মারুফা যখন জাতীয় ক্রিকেটে খেলোয়াড় হিসাবে ডাক পেল, তখন তার সামনে ছিল ম্যাট্রিক পরীক্ষা। কৃষক বাবা, মারুফা যখন কৃষক বাবাকে বলছে যে বাবা আমি তো এরকম ন্যাশনালে চান্স পেয়েছি, আমাকে ওখান থেকে ক্রিকেটের জন্য ডাক পেয়েছি, আমি কি করব? তো মারুফার বাবা বলছে যে তুমি ওখানেই যাও, তুমি তো জাতীয় টিমের এই যে ডাকটা পেলা তুমি তার বারবার পাবা না, কিন্তু তুমি পরের বছরও তুমি পরীক্ষা দিতে পারবা, তারপরের বছরও পরীক্ষা দিতে পারবা, তুমি মা ক্রিকেটে যাও। এই যে কৃষক বাবা এই কথাটা বললে, কথাটা কিন্তু মারাত্মক কথা, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তাই না? তো পরিবারের যারা গার্ডিয়ান, বিশেষ করে নারীদের ক্ষেত্রে গার্ডিয়ানের মতামত ছাড়া তো আসলে কিছুই করার নেই। একটা কথা প্রচলন আছে যে নারীদের বড় শত্রু কিন্তু নারীরাই। হুম, হ্যাঁ, আজকে মনে করেন আমি বাহিরে যাব, একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে আমার বাবা কিন্তু আমাকে যতটা উৎসাহ দেবে, আমার মা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই ততটাই অনুৎসাহ দেবে। হুম, হ্যাঁ, তা আমাদের আসলে এই বাবার চাই, আমার মনে হয় মায়েদের আহ, সন্তানের প্রতি ভরসা রাখা উচিত। এবং সে কি চাই, তার কাছে আমার বাচ্চা যদি আজকে খেলতে চায় তাহলে অবশ্যই তার খেলার সুযোগটাই তাকে দেওয়া উচিত। আমার মেয়ে যদি আজকে নাচ করতে চায় হুম। তাহলে তাকে কিন্তু ওই দিকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমরা কি সেটা, আমরা অনেক সময় অভিভাবকরা কিন্তু সেটা করি না। এটা কিন্তু প্রতিষ্ঠানের চাইতে পরিবারের মানে অনেক বেশি দায়ী থেকে যায়। আজকে একটা বাচ্চা মনে করেন খুব ভালো গান করছে, কিন্তু আমার বাবা যদি আমাকে গান করতে না দেয়, আমার পরিবার থেকে যখনই আমাকে গান আহ, বন্ধ করে দিচ্ছে, তখন আমার তো ওইটাতেই কিন্তু আমার সবচাইতে বেশি, এই যে বাধ্য করা, বাধ্য করে কিন্তু কোনো কিছুর ফল কখনো ভালো হয় না। কিন্তু এমনও হইতে পারতো যে সে যদি গানটাই নিয়ে এগাইতো তাহলে কিন্তু আমাদের দেশও একটা শিল্পী পেত এবং জনপ্রিয়ও হতো, সে হয়তোবা কেরিয়ারের দিকেও এগিয়ে যেতে পারতো। কিন্তু আমাদের এই যে একটা ধারণা যে না, পড়ালেখার বিকল্প হইতে পারে না, এবং যাই করুক এগুলো এগুলো দিয়ে কিছু হয় না, পড়তেই হবে। পড়ালেখা অবশ্যই জরুরি আমাদের জন্য, কিন্তু আমাদের উচিত সন্তানদের চাওয়া পাওয়া গুলো তাদের ভালো থাকার জন্য তৈরি সুযোগ দেওয়া। যেমন আজকে এখন দেখেন, মানে আত্মহত্যার প্রবণতা খুব বেশি। একটু কিছু হলেই আমাদের প্রজন্ম, যেটা পরবর্তী প্রজন্ম বা আমাদের জুনিয়ররা কিন্তু আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কেন? তার অন্যতম কারণ হচ্ছে এরা আঁকড়ে ধরতে পারছে না। আমাদের আঁকড়ে ধরে বাঁচার মতো বা আমাদের খারাপ লাগা, আমাদের অনুভূতিগুলো প্রকাশ করার মাধ্যম নাই। আজকে আমি একটা জায়গায় আঘাতপ্রাপ্ত হলে যে আমি নিজের কষ্টটা যদি আমি ছবি আঁকাইতে পারি, তাহলে কিন্তু আমি ছবি আঁকার মাধ্যমে কিন্তু আমার মাইন্ড কনভার্ট করতে পারি। হ্যাঁ, মনে করেন যে আমি গান করতে ভালোবাসি, আমার আমি যদি কোথাও থেকে খুব আঘাতপ্রাপ্ত হই, আমি সুরের মাঝে ডুবে যেয়ে কিন্তু ওখান থেকে বের হয়ে আসতে পারি। আমি যদি বই পড়তে ভালোবাসি, আমি ওই সময় কিন্তু একটা ভালো কোনো লেখকের বই পড়ে নিজের মুভ অন করতে পারি। কিন্তু এই যে মাধ্যমগুলো থাকছে না, হতাশার বিপরীতে হতাশার বিপরীতে হতাশাকে মোকাবেলা কোনো করার আধার জন্য নাই তার। যে আমাদের যে একটা কোনো কিছু আঁকড়ে ধরার মতো থাকতে হবে, এটা কিন্তু আমাদের মানে আমরা অভিভাবকরা দিতে পারি নির্ভরতার না, জায়গা নেই। নির্ভরতা দিতে পারি না, হুম, যে কারণে আমাদের এই বাচ্চারা এগুলো দেখা যাচ্ছে যে মেনে নিতে পারছে না, সুইসাইডের দিকে যাচ্ছে। হুম, আমাদের সেপারেশন, এখন কিন্তু ডিভোর্সের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, তার আমার মনে হয় এখানে বলা হয় যে বাবার বাড়ি শ্বশুর বাড়ির দোষ, আসলে কি তাই? হুম। এখানেও আমি মনে করি যে আমাদের অভিভাবকদের অনেকাংশে দায় থেকে যায়। একটা সেপারেশনের আজকে যদি আমার পার্টনারের সাথে আমার মানসিক বন্ধনটা দৃঢ় হয়, তাহলে কি তৃতীয় পক্ষ কখনো সম্পর্ক ভাঙতে পারবে? আমরা অনুষ্ঠানে একদম শেষে চলে আসছি, এখানে অনেকেই অনুষ্ঠান দেখছে। সাজ্জাদুল ইসলাম তো আছে, এখানে আছে আরো হাইমু ভট্টাচার্য, তারপরে আছে নাসরিন আক্তার সহ অনেকেই আমাদের এই অনুষ্ঠানটা দেখছে। আমি অনুষ্ঠানের একদম শেষে যদি আসলে তিথিকে বলতেই চাই যে
এতক্ষণ যা আলোচনা করলাম, এই আলোচনার পরে হয়তো একটা প্রত্যাশা তো আছেই যে যারা এখন বিশেষ করে পড়াশোনার মধ্যে দিয়ে যে সমস্ত মেয়েরা উঠে আসছে তাদেরকে স্বাবলম্বী, মানে আমি বলছি মেন্টালি একটা স্ট্যাবিলিটি, এইটা বাড়ানোর ক্ষেত্রে তিথির যদি কোনো মতামত থাকে যে এইভাবে চললে হয়তো তার মেন্টালি একটা স্টাবলিশমেন্ট বাড়বে। আর মেন্টাল এস্টাবলিশমেন্ট একটা মানুষকে একটা জায়গায় নিয়ে যেতে পারে, তার তার সেলফ কনফিডেন্স বাড়াতে যদি তার থাকে ওই মাত্রায়, তাই না? এই সর্বশেষ যদি এই বিষয়ে একটু কথা বলে আমরা শেষ করি। আমার মনে হয় এটার জন্য সবচাইতে প্রয়োজন আগে নিজেকে জানা। নিজেকে জানতে হবে যে আমি আসলে কি করতে চাই। যদি আমার ব্যবসা ভালো লাগে তাহলে আমাকে আসলে ওই দিকটা আঁকড়ে ধরতে হবে। এখানে আমার যত প্রতিবন্ধকতাই আসুক আমাকে ওই দিকটা ধরেই এগানো উচিত। যদি আমার লেখালেখি ভালো লাগে তাহলে আমার লেখাটা নিয়েই এগানো উচিত। এখানে সফলতা আসতেও পারে, ব্যর্থতাও আসতে পারে, কিন্তু আমার দৃঢ়তা প্রয়োজন। আমি বলবো আমাদের বাবা মায়েদের, অভিভাবক যারা আছেন তাদেরকেও সন্তানের প্রতি ভরসা রাখা উচিত। হ্যাঁ, যে আপনার সন্তানকে বিশ্বাস করা উচিত। অভিভাবকরা যদি বিশ্বাস করে না একবার, ওই সন্তানদের হেরে যাওয়ার পসিবিলিটি খুব কম। বাবা মায়ের বিশ্বাস যদি থাকে, বাবা মায়েরা যদি সাথে থাকে, তাহলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব। আর একটা জিনিস হচ্ছে, পড়ালেখার বিকল্প নাই। পড়ালেখা করা উচিত, আমাদের বইমুখী হওয়া উচিত। সেটা একাডেমিক পড়ালেখার পাশাপাশি আমাদের সাহিত্য সংস্কৃতি চর্চা করতে হবে। তাহলেই আশা করা যায় আমাদের মানে যে সমস্যাগুলো এগুলো কাটবে। এবং এখন কিন্তু অনেক সুযোগও আছে। আমাদের সরকার বলেন, সরকারও কিন্তু এখন মেয়েদের জন্য অনেক সুযোগ দিয়েছে। তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য মহিলা সংস্থা বিভিন্ন রকম প্রজেক্ট রাখছে। হ্যাঁ, তারপরে এখন দেখা যাচ্ছে যে ইউটিউবের কল্যাণেও কিন্তু অনেক রকমের দক্ষতা অর্জন সম্ভব। তো এই যে এই সাইট গুলো নিয়ে আমাদের ভাবা উচিত, তাহলেই আমার যে বিশ্বাস একদিন সবকিছুর পরিবর্তন অবশ্যই অনেক হবে। ধন্যবাদ তিথিকে। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শুনছিলেন তিথির প্রথম কথাটা দিয়ে যদি আসলে শুরু করি, শেষ করি, শুরু না শেষ করি, সেটা হলো তার্কিক না হয়ে বিতার্কিক হতে হবে। খুব গুরুত্বপূর্ণ। আসুন আমরা জ্ঞান চর্চার মধ্যে দিয়ে, বুদ্ধিভিত্তিক চর্চার মধ্যে দিয়ে আমরা যৌক্তিক মানুষ হওয়ার চেষ্টা করি। বিতর্ক করি যৌক্তিকভাবে, শালীনভাবে। অবশ্যই সোশ্যাল মিডিয়াতে কাউকে আঘাত করে, অশালীনভাবে আঘাত করে এতে জেতা যায়। এতে বরঞ্চ আপনি যে পরিবারের সন্তান, সেই পরিবারের সংস্কৃতি, আপনার বেড়ে ওঠা, এই দায়গুলো আপনার পরিবারের উপরে যায়। নতুন কোনো অতিথি নিয়ে আবার কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন।